আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে যে পিআর পদ্ধতি, মানে আগামী নির্বাচনটা কিভাবে হবে। আমরা যে নিয়মে সবসময় নির্বাচন করি সেই নিয়মেই হবে নাকি পিআর পদ্ধতিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে পিআর পদ্ধতি জিনিসটা কি, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে নানা ধরনের দ্বিধা আছে। তা আমি পিআর পদ্ধতি সবাইকে বোঝেন, আপনি বোঝেন, অনেকেই বোঝেন না। আমি এরই মধ্যে এটা নিয়ে একটা জরিপ করেছিলাম। এই জরিপ করার পর আমি প্রথম যে 8 ঘন্টায় যে রেজাল্ট পেয়েছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আমি 4টা অপশন দিয়েছিলাম যে আমি পিআর পদ্ধতি, প্রশ্নটা ছিল জামাত সহ কয়েকটি দল আন্দোলনে নেমেছে যে পিআর পদ্ধতি মানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে। আপনি কি জানেন পিআর পদ্ধতি বিষয়টা কি? এর উত্তরে আমার 4টা অপশন ছিল। সেখানে ভালোভাবেই জানি এই কথা বলেছেন 46% লোক, ভাষা জানি এই জবাব বলেছেন 16% লোক, একেবারেই বুঝি না এটা বলেছেন 32% লোক, এবং 7% লোক কোনো মন্তব্য করতে চান নাই। লক্ষ্য করুন, বোঝেন কতজন ভালোভাবে বলেছেন? 46% লোক। আসলে কি 46% লোক ভালোভাবে বোঝেন? আমার কিন্তু এটা নিয়েও সন্দেহ আছে। এই কারণে সন্দেহ আছে, আজকে একটা ভিডিও দেখলাম, জামাতের মিছিলে কিছু লোক এসেছে, তারা পিআর পদ্ধতি চায়। তাদেরকে জিজ্ঞাসা করা হলো পিআর পদ্ধতি আপনি বোঝেন? ওনারা বলতে পারলেন না পিআর পদ্ধতি কী। তো এই সমস্যাগুলো কিন্তু থাকবে। নতুন একটা জিনিস, এটা না বোঝাও কিন্তু আমি কোনো ভুল মনে করি না, কোনো অপরাধ মনে করি না, হতেই পারে নতুন একটা জিনিস। তো আমাকে অনেকে বলেছেন যে পিআর পদ্ধতি জিনিসটা কী, এটা নিয়ে যেন আমি একটা ভিডিও বানাই। তো আমি আজকে আসলে পিআর পদ্ধতি বিষয়টা কী এটা একটু ব্যাখ্যা করে একটা ভিডিও করতে চাচ্ছি। আমি প্রথমে বলে নিই, আমাদের এখানে যে নির্বাচনটা এখন হয় এটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, সংক্ষেপে FPTP। এই সিস্টেমে নির্বাচন হয়, অর্থাৎ যিনি মনে করেন 4 জন প্রার্থী আছে, আমি একটু উদাহরণ দিয়ে বলি। ধরেন 4 জন প্রার্থী, ক, খ, গ, ঘ, আমি এভাবে রাখলাম। ক পেল 38% ভোট, খ পেল 39% ভোট, গ পেল 15% ভোট, আর ঘ পেল 5% ভোট। এই যদি ভোটের হিসাব হয়, আর পরে যা 2-3% থাকলো ওটা অন্য খুচরা দলগুলি পেল, তাহলে জিতবে কে? খ জিতবে, কারণ তারা 39% ভোট পেয়েছে। যে 39% ভোট পেয়ে তারা ক্ষমতায় এসে গেল। একটা কথা ভাবুন তো, তারা 39% ভোট পেয়ে ক্ষমতায় আসলো, কিন্তু দেশের 39কে বাদ দিলে থাকে কত? 61%। 61% লোক কিন্তু খকে ভোট দেয় নাই। তাহলে 61% লোক যাকে অপছন্দ করে সেও কিন্তু ইলেক্টেড হয়ে গেল। এই জিনিসটা খেয়াল করেন। আবার আরেকটা হিসাব ধরেন আপনি, এই যে খ দল 39% ভোট পেল, এই সবটাই কি তার ভোট? তাও কিন্তু না। যেমন ধরা যাকে উদাহরণ দিয়ে বলি, যেমন ঘ পেয়েছে 5% ভোট। এখন ঘ হয়তো ককে খুবই অপছন্দ করে। যেমন আমাদের এখানে অনেক সময় কিন্তু হয়, একটা যেমন ধরেন আওয়ামী লীগ জামাত হয়তো আওয়ামী লীগকে খুবই অপছন্দ করে, কাজে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য হয়তো জামাতের লোকজন যে বিএনপিকে ভোট দেয়, এরকমও কিন্তু হয়। আমি এখানে যে উদাহরণটা দিচ্ছিলাম ওভাবেই বলি যে ঘ হয়তো ককে খুবই অপছন্দ করে, এই জন্য সে তার অনেক ভোট সে খকে দিয়ে দিয়েছে। সে খকেও পছন্দ কম করে, কিন্তু কয়ের চেয়ে একটু কম করে, দুইটা অপছন্দের মধ্যে খটা হলো কম অপছন্দ, তাই সে খকে ভোট দিল। এখানেও কিন্তু ভোটের কিছুটা এমন জায়গায় সে ভোট দিল যেখানে সে অন্য সময় হলে ভোট দিত না, এটাও কিন্তু ঘটে। এই যে ঘটনাটা, এখান থেকে বাঁচার জন্যই কিন্তু নতুন একটা পদ্ধতি আসছে। সেই পদ্ধতির নাম হলো প্রপোর্শন রিপ্রেজেন্টেশন সিস্টেম, সংক্ষেপে PR সিস্টেম। বাংলায় আমরা যেটাকে বলি সংখ্যানুপাতিক পদ্ধতি। এখন ওই যে আগে যেটা বললাম যে FPTP, ওই সিস্টেমে পৃথিবীর কতগুলি দেশে এখন নির্বাচন হয় জানেন? 58টা দেশে।
পৃথিবীতে 58টা দেশে ওই এফপিটিপি মানে যে পদ্ধতিতে আমরা নির্বাচন করি এই পদ্ধতিতে নির্বাচন হয়। এর মধ্যে ইন্ডিয়াও আছে, এর মধ্যে পাকিস্তান আছে, এর মধ্যে ইংল্যান্ড আছে, এরা এই পদ্ধতিতে নির্বাচন করে। আমেরিকা কিন্তু আবার আরেকটা পদ্ধতি, ওটা মানে কলেজ সিস্টেম, ওটা অন্য হিসাবে, ওই আলোচনা আমরা যাচ্ছি না আপাতত। আর এই যে বললাম পিয়ার সিস্টেম, এই সিস্টেমে এই মুহূর্তে সারা দুনিয়ার 90টা দেশে নির্বাচন হয়, 90টা দেশে। এখানে পদ্ধতিটা কি এটা আলোচনা করি। তাহলে কোনটাতে বেশি নির্বাচন হয়? পিয়ার পদ্ধতিতে। কিন্তু প্রথম পিয়ার পদ্ধতিতে নির্বাচন শুরু হয়েছিল বেলজিয়ামে, সেটা 1900 সালে, 1900 খ্রিস্টাব্দে প্রথম বেলজিয়ামে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা শুরু হয়। সেটা এখনও বেলজিয়ামে সেভাবে চলছে। এছাড়া এখন নেদারল্যান্ড, ইসরায়েল, এখানেও এই সিস্টেমেই নির্বাচন হয়। ইসরায়েলেও কিন্তু এই পিয়ার সিস্টেমে নির্বাচন হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালেও পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়। এই পিয়ার পদ্ধতিতে কিন্তু অনেকগুলি সিস্টেম আছে, পিয়ারের মধ্যে কিন্তু অনেকগুলি পদ্ধতি আছে। সেটা আপনাদের একটা বলি। যেমন ধরেন ইসরায়েল কিংবা নেদারল্যান্ড, এখানে কি হয়, তারা যেটা করে, তারা এতগুলি প্রার্থী দেয় না। তারা বলে যে পুরো দেশটাই একটা নির্বাচনী মানে এলাকা, এইখানে ভোট হবে দল ভিত্তিক। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে সংসদের আসনের অত পার্সেন্ট আসনে জায়গা পাবে। যেমন ধরা যাক আমাদের দেশে 300 আসন। এখন যদি কোনো একটা দল, ধরা যাক আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা কখই ধরি আমরা, যদি দল যদি 40% ভোট পায় তাহলে তারা 120টা আসন পাবে। যদি দল 38% অথবা 35% ভোট পায়, যদি দল মনে করেন 35 করলো, তাহলে তারা 105টা আসন পাবে। ঠিক এইভাবে এটা হলো একটা পিয়ার পদ্ধতি, যেটা নাকি আপনার এটাকে বলা হয় পিওর প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, মানে পিপিআর সিস্টেম। মানে পুরো দেশটাই একটা, কোনো প্রার্থী আলাদা থাকে না, দল থাকে, দল নির্বাচিত করে। এই পদ্ধতিতে নির্বাচন হয় সাধারণত ইসরায়েলে হয়, নেদারল্যান্ডসে হয়, এই সিস্টেম হয়। আবার আরেকটা আছে, সেটাকে বলা হয় ক্লোজ লিস্ট সিস্টেম। সেটা কোনটা? সেটা হলো পার্টি করে কি ইলেকশনের আগে একটা তালিকা প্রকাশ করে দেয় যে 300 আসনের জন্য আমাদের এই 300 প্রার্থী, 1, 2, 3, 4 করে করে প্রার্থী ঘোষণা করে দেয়। তারপরে তারা যদি এরকম 120টা আসন পায় তাহলে ওই প্রথম থেকে 120 জন যাবে, ওই তালিকা দেখে ভোটাররা ভোট দেবে। এটা একটা পদ্ধতি। এখন এই পদ্ধতিতে হলে আমাদের এখানে কি হতো আমি ওইটা একটু বোঝাই, তারপরে আপনি অন্য লাইনে আবার আসতেছি। যেমন আমাদের একদম কখর উদাহরণটা অনেকে মনে রাখতে পারেন না, এখন আমি একটু দলের উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। ধরেন 2001 সালের নির্বাচনের কথা আপনারা ধরেন, মাথায় রাখেন। 2001 সালের নির্বাচনে কে জিতেছিল? বিএনপি জিতেছিল। বিএনপি কত পার্সেন্ট ভোট পাইছিল? বিএনপি সেবার 40.97% ভোট পেয়েছিল। ধরেন 41% ভোট তারা পেয়েছিল। 9-7 মানে তো 41 প্রায়। 41% ভোট পেয়ে তারা আসন পেয়েছিল কয়টা? 193টা। খেয়াল রাখবেন, তারা 193টা আসন পেয়েছিল। 300 আসনের মধ্যে 193টা তারা পেয়েছিল 40.97% ভোট পেয়ে। আর সেবার আওয়ামী লীগ ভোট পেয়েছিল কত? 40.13%, মানে সামান্য কম ভোট। কিন্তু আমি যদি সংখ্যা হিসেবে করি, বিএনপি ভোট পেয়েছিল 2,28,33,000, আওয়ামী লীগ পেয়েছিল 2,23,65,000, মানে 5 লাখ ভোট কম পেয়েছিল আওয়ামী লীগ। এবং এই 5 লাখ ভোট কম পাওয়ার কারণে আওয়ামী লীগের আসন হয়েছিল 62টা। কোথায় 193 আর কোথায় 62। কিন্তু যদি ওটা পিয়ার সিস্টেম ইলেকশন হতো তাহলে বিএনপি আসন পেত 193টা না, তারা পেত 123টা। আর আওয়ামী লীগ 62টার পরিবর্তে আসন পেত 120টা। সেই নির্বাচনে জাতীয় পার্টিও ছিল, তারা ভোট পেয়েছিল 7.24%, তারা আসন পেয়েছিল 14টা। যদি পিয়ার সিস্টেম হতো তাহলে তারা আসন পেত 22টা। আবার জামায়াত ইসলামে 2001 সালে বিএনপির সঙ্গে মিলে ইলেকশন করেছিল, কাজে তাদের শতাংশটা ঠিক বোঝা যায় না। তবু আমি ধরে নিচ্ছি জামাত ভোট পেয়েছিল, ওই জামাত যেগুলি অ্যাবসলিউট জামাত ছিল সেখানে ভোট পেয়েছিল তারা 4.28% এবং আসন পেয়েছিল 17টা। কিন্তু যদি সেটা পিয়ার সিস্টেমে নির্বাচন হইতো, এই ভোটের কারণে তারা আসন পেত 13টা। মানেটা হলো এখানে এটাই যে যাদের নাকি কম ভোট পায় সারা দেশে, তারাও কিন্তু কিছু আসন পেয়ে যায় জাতীয় সংসদে। আর যদি
পিআর সিস্টেম না হয়ে আমাদের এই কনভেনশনাল সিস্টেমে হয়, তাহলে সেখানে দেখা যায় যে 1% 2% ভোটের ব্যবধানে প্রায় 100-150 ভোটে কিন্তু এই আসলে কিন্তু ডিফারেন্স হয়ে যায়। আমি যদি সর্বশেষ 2000 মানে যেটাকে আমি নির্বাচন বলি, আমি যে 14, 18 আর 24 নির্বাচনই বলি না, ধরো সর্বশেষ যেটা নির্বাচন 2008 সালে কথা যদি আমরা বিবেচনা করি, 8 সালে কী হয়েছিল ওইটা একটু হিসাবটা আপনাদের একটু বলি। 8 সালে আওয়ামী লীগ ভোট পড়েছিল 48.04%। তারা আসন পেয়েছিল 230টা। যদি পিআর পদ্ধতিতে হতো তাহলে তারা আসন পেত 144টা। আর বিএনপি সেবার ভোট পেয়েছিল 32.5%। তারা আসন পেয়েছিল 30টা মাত্র। যদি পিআর পদ্ধতিতে তার ইলেকশন হতো তাহলে তারা ভোট পেত 97টা। ভাবেন আপনাকে জিনিস, তার মানে কি? তার মানে নিচের দিকে যে দলগুলো আছে তারা পিআর সিস্টেমের মাধ্যমে বেশি পায় আসন। কারণটা কি? তারা তো ভোট পাচ্ছে, মাথায় রাখুন আপনি, তারা তো ভোট পাচ্ছে। এই ভোট যারা দিচ্ছে সাধারণ মানুষ, তাদের তো একটা বক্তব্য আছে, তাদের তো একটা ভয়েস আছে। তারা তো চাইবে যে আমি যাকে ভোট দিলাম তা সেও যেন ওখানে যেতে পারে। সারা দেশে কোনো কোনো দল আছে একটা কোথাও পাস করতে পারে না, কিন্তু সারা দেশে কিছু 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 ভোট পায়। যে সব ভোট যোগ করে দেখা যাবে সে 2% ভোট পেয়ে গেছে। যদি কেউ 2% ভোট পায় সারা দেশে, তাহলে সে কিন্তু এখানে আপনার 6টা আসন পেয়ে যাবে এবং তাদের 6 জন লোক কিন্তু সংসদে যাবে। তো এইটাতে আমার মনে হয় এটাকে আমি মোর ডেমোক্রেটিক আমার বিবেচনায় বলি। আমারটা ভুলও হতে পারে, আমারটার সঙ্গে আপনি একমত নাও হতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমার কাছে মোর ডেমোক্রেটিক মনে হয়। কিন্তু এখন যে বিতর্কটা উঠেছে সেই বিতর্কটা হলো যে আমাদের দেশে অনেকে স্বতন্ত্র দাঁড়ায়, তাদের কি হবে? আবার অনেকে আছে যে আমি আমার এলাকায় একজন লোককে চাই, সেই লোকটাকে আমি পছন্দ করি, তাকে আমি চাই। আবার অন্য জায়গায় তাকে আমি চাই না। এখন যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে এখানে হয়তো আমার এই লোকটাকে আর দেওয়া হবে না, অন্য একজন লোককে এখানে বসাই দেওয়া হবে। অথবা কে কোন এলাকার এমপি হবেন, কাকে কোন এলাকায় দেওয়া হবে, এই যে ভাগগুলো, এটা নিয়েও কিন্তু একটা জটিলতা আছে। এই জটিলতা থেকে বাঁচার জন্য আরেকটা নির্বাচন পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা চলে জার্মানিতে। তারা একটা মিশ্র পদ্ধতি করে। সেই পদ্ধতিতে তারা কি করে? তারা সমস্ত আসনগুলির মধ্যে 50-50 করে দেয়। মানে তারা 50% ন্যায় হলো পিআর পদ্ধতিতে, আর 50% ন্যায় হলো ওই যে এফপিটিপি পদ্ধতিতে, মানে আমরা যেভাবে চলি সেভাবে। তারপর তারা একটা মিক্স করে এবং ওতেও কিন্তু মোটামুটি একটা ভালো সুফল পাওয়া যায়। তো এই হলো মোটামুটি তাত্ত্বিক দিকগুলো। কিন্তু আমরা আসলে করবোটা কি? আমরা কেন এটা চাচ্ছি না? দেখবেন সবসময় যারা নাকি ক্ষমতায় যায়, যারা বড় দল, তারা সবসময় ওই এফপিটিপি পদ্ধতিতে ইলেকশন করতে চায়, তারা পিআর পদ্ধতি চায় না। আর যারা তুলনামূলক ছোট দল তারা পিআর পদ্ধতি চায়। গণতন্ত্রের মূল বক্তব্যটা হলো আপনি একজন মানুষের কথাও শুনবেন। যত বেশি লোকের কথা, যত বেশি লোকের ভয়েস আমি সংসদে আনতে পারবো ততই সুবিধা। আমি পার্সোনালি পিআর পদ্ধতির পক্ষে। কিন্তু আমি আবার এটাও মনে করি এই মুহূর্তে এখনই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নেই সেটা বলেই আলোচনাটা শেষ করব। এই জন্য মনে করি যে পিআর পদ্ধতিটা নিয়ে আরও গবেষণা করার দরকার আছে। আমাদের দেশের জন্য কোন পদ্ধতিটা লাক্সই হবে, অথবা আমরা নতুন কোনো পদ্ধতি উদ্ভাবন করবো কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে। এই আলোচনা চলতে চলতে আমরা হয়তো 5 বছর পরে এটা নিয়ে আলোচনা করতে পারবো, আমাদের সিস্টেমে চেঞ্জ করতে পারবো। কিন্তু সমস্যা হলো একটাই, যারা ক্ষমতায় থাকেন তারা তো পিআর পদ্ধতি চান না। তো যে কারণে তখন এটা হবে কি না এটা তো আমরা জানি না। তো এখন আমাদের একটা সংস্কার কর্মসূচি চলছে। এখন এই ধরনের একটা মানে আপনার সিগনেচার করে নিলেই হয়, চুক্তি করলেই হয় যে 5 বছর পরের থেকে আমরা পিআর পদ্ধতি চালাবো। এটা একটা পদ্ধতি। এবং আমাদের এই যে সমস্যাগুলি আছে, যে স্বতন্ত্র প্রার্থীর জন্য আমার এলাকার প্রার্থী কী হবে, তাহলে কি আমরা জার্মানির মতো মিক্সড কোনো সিস্টেমে যাব, অথবা আমাদের জন্য আলাদা কোনো সিস্টেম ক্রিয়েট করব, এগুলো নিয়েও আলোচনা হতে পারে। সেই আলোচনার মাধ্যমে পিআর পদ্ধতিতে আমি মনে করি যেতে পারলে ভালো। কিন্তু তারপরেও সেটা সবার মতামত নিয়ে করতে হবে, সেটা না হয় করা যেতে পারে। কিন্তু এখনই যদি করতে চাই তাহলে আমাদের নির্বাচনটা আরও পিছিয়ে যাবে, সেটা মনে হয় ঠিক হবে না। আমি মনে করি সব কিছুর আগে নির্বাচনটা ঠিক সময়ে করতে হবে। তবে এইবার এই সংস্কার কমিশন যারা আছে তারা একটা প্রস্তাব দিয়েছেন, সেটা হলো যে সংসদের 2টা কক্ষ হবে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষে তারা পিআর দিতে চাচ্ছে পলিটিক্যাল পার্টি হিসাবে। সেটা মোটামুটি খারাপ না, কারণ উচ্চ কক্ষের জন্য তো কোনো এলাকা নাই।
কাজে এই উচ্চকক্ষে একটা পেয়ার পদ্ধতি দিলে পরে এটা মনে হয় ভালোই হবে। আরও একটা প্রস্তাব দিয়ে আমি শেষ করি, প্রস্তাবনার সম্ভাবনার কথা বলি। সেটা হলো, আমাদের এখানে যিনি এমপি হন তিনি কিন্তু ওই এলাকার কোনো একটা এলাকার সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যান। এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সমস্ত কিছু সে দেখেন। এটা সারা দুনিয়ায় কিন্তু এই ফরম্যাট চলে না। সারা দুনিয়ায় চলে যেটা, সেটা হলো উন্নত বিশ্বে বিশেষ করে, যে এলাকার যে উন্নয়ন সেই কাজটা আসলে এমপি সাহেবদের হাতে থাকে না, সেটা থাকে হলো লোকাল গভর্নমেন্টের হাতে, মানে উপজেলা চেয়ারম্যানদের হাতে। যে এটাকে আমরা উপজেলা চেয়ারম্যান বলি। যদি লোকাল গভর্নমেন্টের হাতে আপনি এলাকার উন্নয়নের দায়িত্বটা দিতে পারেন এবং যারা এমপি হবেন তারা কেবল আইন তৈরি করবেন, তাহলে কিন্তু পেয়ার পদ্ধতির যে সমস্যাটা এখন দেখা যাচ্ছে এই সমস্যাটা হয়তো এতটা তীব্র আর থাকবে না। প্রিয় দর্শক, আমি মোটামুটি আমার মতো করে একটা বলার চেষ্টা করলাম। আপনারা এটা বিবেচনা করে দেখবেন, পেয়ার পদ্ধতি সম্পর্কে আরও জানুন, আরও জেনে আলোচনা করুন, আপনার পাশের লোকের সঙ্গে কথা বলুন, আরও পড়াশোনা করুন, তারপর পেয়ার পদ্ধতির ভালো মন্দ নিয়ে আপনারাও একটা অপিনিয়ন গড়ে তুলুন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।